নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বুধবার সন্দেশখালীর ২ নম্বর ব্লকে যে ঘটনা ঘটল তা অভূতপূর্ব এবং তাৎপর্যপূর্ণ। শেখ শাহজাহানের অনুগত হারমাদ বাহিনী, দুষ্কৃতী বাহিনী বোমা বন্দুক নিয়ে ওখানকার একটা গ্রামে ঢোকে। গ্রামের মাতৃশক্তি বেরিয়ে আসেন, হাতের কাছে যা ছিল তাই নিয়ে হারমাদদের রুখে দেন, তাড়া করেন। হারমাদরা পালিয়ে যায়, জলে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করে। রায়বঙ্গল নদীতেও অনেকে ঝাঁপ দিয়েছিলেন মাতৃশক্তির এই প্রতিরোধের মুখে। তাহলে শেখ শাহজাহান অধরা থাকলেও তার অনুগত গুন্ডা বাহিনী কিন্তু এখনো রাজ করে চলছে। ঢিলছোড়া দূরত্বে সন্দেশখালী থানা। সন্দেশখালী থানা অনুপ্রাণিত গৃহপালিত লোকজন থাকলে যা হয় তারা সেটাই করেছেন। অর্থাৎ নীরব দর্শক তারা আগেও ছিলেন, এখনো আছেন। মহিলারা অভিযোগ করছেন বোমা বন্দুক নিয়ে গ্রামে ঢুকেছিল, গ্রামবাসীদের গালাগাল দিচ্ছিল, বলছিল দেখে নেব। আর তৃণমূলের নেতারা কাগজে দেখলাম বলছেন যে গ্রামবাসীরা আক্রমণ করেছে। পশ্চিমবঙ্গের গ্রামবাসীরা, এখানে তো মাতৃশক্তি প্রতিরোধের নেতৃত্ব দিয়েছেন, তারা শান্ত, তারা সহিষ্ণু, তারা সংবেদনশীল। শাসক দলের মাতব্বরের এত বড় হিম্মত হয় কি করে যে বলেন যে গ্রামবাসীরা আক্রমণ করেছিল? গ্রামবাসীরা দুষ্কৃতীদের প্রতিরোধ করেছে। হাতের কাছে যা থাকে ওই হাতা, খুন্তি, লাঠি ইত্যাদি দিয়ে। কারণ মুখ্যমন্ত্রী বলেন না যে কেন্দ্রীয় বাহিনী গ্রামে ঢুকে অত্যাচার করলে প্রতিরোধ করবেন, মা বোনেরা হাতা খুন্তি যা আছে তাই নিয়ে প্রতিরোধ করবেন? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ নয়, প্রতিরোধ হয়েছে শেখ শাহজাহানের অনুগত হারমাদ বাহিনীর বিরুদ্ধে। রায়মঙ্গল নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করতে হয়েছে দুষ্কৃতীদের। ভাবতে পারেন মানুষের ক্ষোভ কোন পর্যায়ে গেলে এটা ঘটতে পারে? শেখ শাহজাহান বিরাট বড় নেতা, সম্মাননীয় নাগরিক, আসলে এরা দুষ্কৃতী। সিপিএম এদের নেতা করেছিল, তৃণমূল এদের জনপ্রতিনিধি করেছে। এরা ভোটের দিন এলাকায় মাতব্বরি করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যাতে করতে না পারেন সেটা নিশ্চিত করেন। যেন জেলা পরিষদে একজন প্রার্থী ৪৪,০০০ ভোটে জিততে পারে, এটা গণতন্ত্র? এখন মানুষ মুখ খুলছেন। শেখ শাহজাহান তো এলাকাতে আর কবে ফিরবেন সে নিয়ে তার পরিবারের লোকজনদের মনেও সংশয় আছে। রাজ্য পুলিশের মহানির্দেশক ১ মাস আগে গঙ্গাসাগরের মেলার প্রস্তুতিতে গিয়ে ওয়ান লাইনার বলেছিলেন, আইন কেউ হাতে তুলে নিলে তাকে ছাড়া হবে না। রাজ্য পুলিশের মহানির্দেশকের স্বগতোক্তির পরেও পাক্কা এতগুলো দিন কেটে গেছে, এখনো শেখ শাহজাহান অধরা। ওকে বিন লাদেন? ওকে ধরতে কি নেভি সিল লাগবে? আসলে সেফ হাউসে রয়েছে শেখ শাহজাহান। কারণ শেখ শাহজাহান আত্মসমর্পণ করলে বা তাকে ধরা হলে তাকে ইডির হাতে তুলে দিতে হবে, তাহলে প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে। এই রিস্ক রাজ্য প্রশাসন নেবে না। শেখ শাহজাহান যদি ইডির হাতে পৌঁছন তাহলে তিনি অনেক কিছু বলে দিতে পারেন, তাদের শাসক দলের প্রভাবশালী মহাপ্রভাবশালীদের বিপদ হতে পারে। সুতরাং শেখ শাহজাহানকে নিরাপদ আশ্রয়ে রাখা হোক। এখন সন্দেশখালীর ঘটনাটা তাৎপর্য সুদূর প্রসারী। গ্রামের মানুষ এই অত্যাচারী প্রভুদের বিরুদ্ধে জেগে উঠছেন। কি করেছেন ওখানে সন্দেশখালীতে? ওখানে সম্ভবত ৩০,০০০ জলাশয় আছে যেখানে মাছ চাষ হয়। সেই জলাশয়ের এই জমির মালিকেরা লিজ দিয়েছে মাছ চাষ করার জন্য ব্যবসায়ীদের, কিন্তু লিজ দিয়েও বছরের পর বছর টাকা পাচ্ছে না। যাদেরকে লিজ দিয়েছে তাদের কাছ থেকে যারা লিজ নিয়েছে অধিকাংশই শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ লোকজন। তাহলে নিজের জমি চাষের জন্য লিজ দেওয়া হলো, কিন্তু লিজের টাকা পাচ্ছেন না গ্রামবাসীরা। কতদিন
তারা এটা সহ্য করবেন, তারা মুখ বুজে সহ্য করেছেন। এতদিন শেখ শাহজাহান যখন দাপিয়ে বেড়াতেন, তার অনুগত বাহিনী কোনো কিছু নিয়ে সাধারণ মানুষ মুখ খুললে তার উপর অত্যাচার করত, নিজস্ব বাহিনী পুষত। শেখ শাহজাহান কলকাতা থেকে কত দূর, সেখানেই যদি কোনো মাস্তানের নিজস্ব বাহিনী থাকে, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আপনারা দেখুন। তার বিরুদ্ধেই মানুষের প্রতিবাদ। বোমা নিয়ে, বন্দুক নিয়ে গ্রামবাসীদের গালাগাল করছিল দুষ্কৃতীর দল। পুলিশ জানতো না? চোর পালালে বুদ্ধি বাড়ে, তারপরে বিরাট পুলিশ বাহিনী এসছে। যদি অঘটন ঘটত, যদি রক্ত ঝরত, এর দায় কে নিত? বিঘার পর বিঘা চাষের জমি রাতের অন্ধকারে নোনা জল দিয়ে ভরিয়ে মাছের ভেড়িতে রূপান্তর করা হয়েছে। জোর করে জমির দখল নেওয়া হয়েছে, ভেড়ি তৈরি হয়েছে। মানুষ কতদিন অত্যাচার মুখ বুজে সহ্য করবেন? তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। তাই এই ঘটনা, পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, শাসক দলের আশ্রয়পুষ্ট এইসব মস্তানদের নিয়ন্ত্রণ করার চেষ্টা যদি না করে প্রশাসন, তাহলে বাংলায় দিকে দিকে এই ধরনের ঘটনা ঘটবে। কোথাও শাহজাহান, কোথাও মুদাস্সার, কোথাও জাহাঙ্গীর, কোথাও শওকত, কোথাও কাইজার, ওদিকে ছিল কেষ্ট, আরাবুল, আর অনেক আছে। মানুষ যখন ধৈর্যের বাঁধ ভাঙে তখন প্রতিবাদ করেন, এবং সেই সমস্ত প্রতিবাদ অনেক সময় এমন পর্যায়ে পৌঁছে যায় তখন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও করা যায় না। তাহলে এইসব মাস্তানদের যদি ফ্রি অ্যাক্সেস থাকে, যদি এদের কথা শুনে থানা পুলিশ চলে বলে অভিযোগ, সেই প্রবণতাকে যদি বন্ধ না করা যায়, তাহলে শান্ত বাংলায় আবার নতুন করে অশান্তি ছড়িয়ে পড়তে পারে। সন্দেশকালীর ঘটনাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, যে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছলে পরে আমাদের বাড়ির মাতৃশক্তি রাস্তায় বেরিয়ে এসে দুষ্কৃতীদের বিরুদ্ধে সরব হন, তাদের তাড়া করেন। বাধ্য হয়ে রায়মঙ্গল নদীতে ঝাঁপ দিতে হয় দুষ্কৃতীদের কয়েকজনকে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মঙ্গল বুধবার একই কাণ্ড ঘটেছিল, পুলিশ ঢুকে পড়েছিল। শুভেন্দুবাবুর অভিযোগ, বিজেপির নেতা কর্মীদের হয়রান করবার জন্য পুলিশের এই উদ্যোগ। তিনি বলেছেন দীঘাতে কালকে পদযাত্রা করেছেন, ওখানে এক পর্যটককে ধর্ষণ করা হয়েছে। যাটা নিয়ে পদযাত্রা করেছেন, বলেছেন মাতৃশক্তি শাঁখ বাজিয়ে মানুষকে জাগ্রত করবেন যদি পুলিশ কোথাও না জানিয়ে আসে। সেই নন্দীগ্রামের মডেল মনে আছে, 2007, সেখানে পুলিশ ঢুকলে, সিপিএম এর হারমাদরা ঢুকলে গ্রামের মা বোনেরা মাতৃশক্তি শাঁখ বাজিয়ে সবাইকে সতর্ক করে দিতেন, প্রতিরোধ হতো। মনে আছে রাধানারিয়ারির কথা? সেসব ঘটনা আমরা চোখের সামনে দেখেছি, কি অত্যাচার সিপিএম তাদের শেষ থেকে করেছিল। এরা সিপিএম কেও ছাড়িয়ে গেছে। এক একটা জায়গায় এইসব মাতব্বর দুষ্কৃতী শাসক দলের মদতে এলাকায় রাজ করছে, মানুষের উপর অত্যাচার করছে। শেখ শাহজাহান পালিয়ে গেলেও, ফেরার হলেও তার লোকজন এখনো দাপিয়ে বেড়াচ্ছে, গ্রামবাসীদের হুমকি দিচ্ছে, আর পুলিশ প্রশাসন শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। এই তাদের দক্ষতা। রাজ্য পুলিশের মহানির্দেশকের সম্মানটুকু তো রাখুন পুলিশের কর্তারা। তিনি বড় মুখ করে বলেছিলেন যে কেউ আইন হাতে নিলে তাকে তারা রেয়াত করেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মাসাধিক কাল চলে গেল, এখনো শেখ শাহজাহানের টিকিটই ছুঁতে পারলেন না, আর তার অনুগামীরা এলাকায় বেআইনি অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, নিরীহ গ্রামবাসীদের হুমকি দিচ্ছে। মাতৃশক্তিকে পথে নেমে এই দুষ্কৃতী দৌরাত্মের বিরুদ্ধে সরব হতে হচ্ছে। এখানে আইনের শাসন না শাসকের আইন?
এই প্রশ্ন উঠলে সেটা কি খুব অযৌক্তিক? কোথায় গেলেন মহামহিম রাজ্যপাল সিভি আনন্দ বোস? মুখে কুলুপ কেন? কিসের জন্য আপনার মুখে কুলুপ সেটা আমরা অনুমান করতে পারি। আপনি 14 তলার বার্তাবাহকের কাজ করছেন, ব্যক্তিগত স্বার্থকে সুরক্ষিত রাখতে, এটাই তো বক্তব্য। কত কিছু করেছিলেন না, শান্তি কক্ষ, ছুটে ছুটে গেছিলেন ভাঙড়ে, ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলে মিস্টার এসএসসি বলে আর্তনাদ করেছিলেন। কাঁচকলা, আপনার কথার কোনো দাম নেই। নিজের বিশ্বাসযোগ্যতাকে আপনি প্রশ্নের মুখে ফেলেছেন। পশ্চিমবঙ্গ অনেক রাজ্যপাল দেখেছে, বাংলা দমন পাণ্ডে থেকে ডক্টর নুরুল হাসান, কেশরীনাথ ত্রিপাঠী, অসম্ভব সবার কাছেই সম্মাননীয় গোপাল কৃষ্ণ গান্ধী, জগদীপ ধনকর, তারপরে আপনি। ইতিহাসের পাদটিকাতেও আপনার স্থান হবে না। আপনার কম্পালশন পশ্চিমবঙ্গের মানুষ বোঝে, সেসব নিয়ে আর বলতে চাই না, বিড়ম্বনা বাড়িয়ে লাভ কি। বার্তাবাহকের কাজ করছেন, করুন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ রাজভবনের প্রতি তাদের আস্থা বিশ্বাস এরকম চললে তলানিতে গিয়ে থাকবে। এবার আসি, একটা সংক্ষিপ্ত ভাবে বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার 16 তারিখে ভার্চুয়ালি বৈঠক করবেন। তার পিসিমণি যখন ধর্ণা দিচ্ছেন তিনি তখন দিল্লি চলে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? সংসদের অধিবেশনে যোগদান, বক্তব্য রাখার তার কি ট্র্যাক রেকর্ড খুব উজ্জ্বল নাকি? জানি তো না। সেখান থেকে নাকি বিদেশে চলে গেছিলেন ব্যক্তিগত সফরে, সম্ভবত দুবাইতেই গিয়েছিলেন বা সিঙ্গাপুর। আবার ফিরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। 16 তারিখে ভার্চুয়াল মিটিং। অনেকে বলছেন সেখানে বড় ঘোষণা করতে পারেন অভিষেক। শোনা যাচ্ছে, এগুলো সত্যাসত্য যাচাই করা সম্ভব নয়। কি ঘোষণা? অনেকে বলছেন সেই ভার্চুয়াল মিটিং থেকে অভিষেক বলতে পারেন না, তিনি শুধু ডায়মন্ড হারবারে আর নিজেকে সীমাবদ্ধ রাখবেন না, তিনি সারা রাজ্যে প্রচার করবেন, সংগঠনের কাজ দেখবেন এবং দিল্লির রাজনীতি নয়, রাজ্যের রাজনীতিতেই তিনি কনসেন্ট্রেট করবেন। অনেকে বলছেন এই বার্তা দিয়ে অভিষেক হয়তো বলতে পারেন যে তিনি শুধু ডায়মন্ড হারবার নয়, সবকটা লোকসভা কেন্দ্রেই প্রচার সংগঠনের কাজ করবেন। তার মানে এমনও হতে পারে লোকসভা নির্বাচনে অভিষেক প্রতিদ্বন্দ্বিতা করলেন না। হয়তো তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে যে লোকসভা নির্বাচন মিটে গেলে তাকে রাজ্য মন্ত্রিসভায় সামিল করা হবে। অভিষেক প্রথমে মানে তার অনুগামীরা বলতেন, তো নিজেদের মধ্যেও বলতেন, সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলতেন যে অভিষেককে এখন মুখ্যমন্ত্রীর পদটা ছেড়ে দিয়ে দিদির উচিত সর্বভারতীয় রাজনীতিতে মনোনিবেশ করা। তারা এখন বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী পদ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না। তখন তারা দাবি করেছিলেন অভিষেককে উপমুখ্যমন্ত্রী পদের দায়িত্ব দেওয়া হোক। সেটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের আপত্তি ছিল যে উপমুখ্যমন্ত্রী পদ নয়, অভিষেক মন্ত্রিসভায় সামিল হন, 2-3টে মন্ত্রকের দায়িত্ব নিন। কিন্তু অভিষেকের অনুগামীদের স্পষ্ট বক্তব্য যে ফিরহাদ হাকিমের সঙ্গে এক মন্ত্রিসভায় একই মর্যাদায় তিনি থাকবেন না। শোনা যাচ্ছে পারিবারিক চাপও তো থাকে, পারিবারিক চাপ, অভিষেকের ঘনিষ্ঠদের চাপ, সবটাকে মিলিয়ে মুখ্যমন্ত্রী নাকি মোটামুটি মনস্থির করেছেন যে লোকসভা নির্বাচন মিটে গেলে অভিষেককে রাজ্যমন্ত্রী সভায় অন্তর্ভুক্ত করা হবে, প্রয়োজনে উপমুখ্যমন্ত্রীর পদও দেওয়া হতে পারে। তাই অভিষেক এখন তার শীত ঘুম কাটিয়ে প্রচারে নামবেন, সংগঠনকে মজবুত করার চেষ্টা করবেন।
তাই মুখ্যমন্ত্রী যদি তাকে পাকা কথা দিয়ে থাকেন যে তিনি মন্ত্রিসভায় সামিল হবেন নির্বাচনের পর, তাহলে অভিষেক লোকসভা নির্বাচনে কেন প্রতিদ্বন্দ্বিতা করবেন? প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি জিতলে তো তাকে ইস্তফা দিয়ে আবার বিধানসভায় নির্বাচনে লড়তে হবে। তার থেকে অভিষেকের ঘনিষ্ঠ কোনো বিধায়ক রিজাইন দেবেন, অভিষেক বিধানসভায় লড়বেন বাই ইলেকশন, এবং লোকসভা নির্বাচনের সাথে সাথেই বিধানসভা নির্বাচনটা হয়ে যাবে। তাহলে ডায়মন্ড হারবারের আর দাঁড়াতে হলো না, নওশাদের চ্যালেঞ্জকে ফেস করতে হলো না। 42টা লোকসভা আসনে তিনি প্রচার করলেন, সংগঠনকে মজবুত করলেন, তার অনুগামীরাও চাঙ্গা হলো। বিধানসভার উপনির্বাচনে জিতে নির্বাচনের ফল ঘোষণার পর তিনি রাজ্য মন্ত্রিসভায় সামিল হলেন এবং 2026কে লক্ষ্য রেখে তিনি রণনীতি সাজালেন। দেখুন, বিরোধীরা অনেকে বলেন, তৃণমূলের অনেকেও বলেন যে অভিষেকের দপ্তর ক্যামাক স্ট্রিট থেকে অনেক সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়। যদি এই অভিযোগ সত্যি হয়, সেটা হচ্ছে সংবিধান বহির্ভূত ক্ষমতা, যেটা অনেকে তাই অভিষেকের সঙ্গে সঞ্জয় গান্ধীর তুলনা করেন, যে সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস। এখন অনেকে বুঝিয়েছেন যে অভিষেক যদি মন্ত্রিসভায় সামিল হন, তাহলে আমলাকুলকে তিনি ডাকতে পারবেন, তারা বাধ্য হবেন তার সঙ্গে দেখা করতে, কারণ তিনি মন্ত্রিসভার সদস্য। যদি উপমুখ্যমন্ত্রী হন, তার তো নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকবে। তখন তিনি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কমিশনার সবাইকে নিজের অধিকার বলে, ক্ষমতা বলে ডাকতে পারবেন, এবং রাজ্য প্রশাসনের অন্দরে অভিষেকের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং তার অনুগামীদের ধরে প্রাণ সঞ্চার হবে। অবশ্যই মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের সহযোগীরা বিষয়টাকে ভালোভাবে দেখবেন না, কিন্তু ওই যে শুভেন্দুবাবুর ভাষায় প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেখানে চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরের সিদ্ধান্তকে মানতে হবে, না মানতে হলে দরজা খোলা আছে। এটাই তো ব্যাপার। বাট এভরিথিং ইজ নট হাঙ্কি ডোরি ইন তৃণমূল। কারণ যে প্রশান্ত কিশোরকে অভিষেক নিয়ে এসেছিলেন 2019 লোকসভা নির্বাচনের পরে, সেই প্রশান্ত কিশোরই অভিষেক সহ তার প্রজন্মের অনেক নেতাকে বলেছেন টবে লাগানো গাছ, গুরুত্ব দিতে চাননি। ওই ইন্ডিয়ান এক্সপ্রেসের কনক্লেভে এই কথাটা প্রশান্ত কিশোর বলেছেন। তাহলে প্রশান্ত কিশোরের সঙ্গে অভিষেকের সম্পর্ক, প্রশান্ত কিশোরের এই মূল্যায়নের পর কোন খাতে প্রবাহিত হয়, সেটাও কিন্তু খুব একটা চিত্তাকর্ষক বিষয় হতে চলেছে।